নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শেষ পর্যন্ত আজকে যেটা দেখলেন সেটা একটা রিলিফ র্যালি। মার্কেট একটু বেশিই পড়েছিল আগের দিন। আপনাদের সকালে যদি মর্নিং নোটটা দেখেন, একটা উইকে 5.1% নিফটি, 7.7% ব্যাঙ্ক নিফটি, 10% আপনার অটো, 7.5% পিএসইউ ব্যাঙ্ক ইন্ডেক্স, 4% রিয়েলিটি ইন্ডেক্স, 6% মেটাল ইন্ডেক্স। ইটস টু মাচ। সাধারণত আমরা যখন পড়া বা ওঠা যাই দেখি, দেখবেন গ্রাফটা এরম এরম হয়। পড়ার সময় তাই হবে, গ্রাফটা এরম এরম এরম। তো মার্কেট অবশ্য একটাই ভালো আজকে, সেটা হচ্ছে মার্কেট যখন বটম হওয়ার চেষ্টা করে না, তখন তার আগে এরমভাবে দিনের মধ্যে যে কারেকশানটা দেখলেন, যে একবার ফার্স্টে হয়তো ফেলে দিল, প্রথমে খুললো ওপরে, ফেললো, সেখান থেকে নিয়ে ওপরে উঠলো, আবার ফেললো, তারপর একটা বড় র্যালি দিয়ে অনেকটা ওপরে উঠলো, আবার ফেললো, লাস্টে একটা বিশাল র্যালি দিল। এই যে 3-4 বার যে আপনার এদিক থেকে ওদিক প্রায় প্রতিবার 150-200 পয়েন্ট করে হলো, এই সিগন্যালটা ইটস গুড, ভেরি গুড ফর মার্কেট। এই সিগন্যালটা আমি ব্যাখ্যা এই হিসেবে করব, যেহেতু আমরা 20-25 বছর ধরে মার্কেট দেখছি, তো মার্কেট দেখার অভিজ্ঞতা থেকে। এটা মানে অন্য কিছু নয়। আমি যতবার দেখেছি মার্কেট পড়া বা যখন একই উল্টো দিকটাও হয়, যখন টপ করার আগে দেখবেন একই জায়গায় বারবার যাতায়াত করে, মানে আরও 2-1 বার হয়তো মার্কেট 22,800 এবং এদিকে 52,500 এরম জায়গায় একবার আসতে পারে। 22,500, 22,800, 52,000, মানে আপনার মনের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট করতে পারে, করে হয়তো সেখান থেকে মার্কেট একটা ঘোরার চেষ্টা করতে পারে বলে আমার মনে হয়। এখন বহু লোক বলছেন যে না, মার্কেট এরপরে 21 যাবে, 20 যাবে, 18 যাবে, 16 যাবে। হ্যাঁ, হতেই পারে। আমি তো বলতে পারবো না এত কথা, এত আগে থেকে বলাও সম্ভব নয় মার্কেট কি যাবে, কারণ কালকে অনেক কিছু ঘটতে পারে, আপনার কথাই মিলে যেতে পারে। কারণ আপনারা যারা বলছিলেন তারা অনেক দিন ধরেই বলছিলেন, তার আগে আপনারা আগের বার যখন 24 গেল তখনও একই কথা বলেছিলেন, সেখান থেকে মার্কেট 26 গেছিল, তারপরে হয়েছে। কালকে যদি কোনো কারণে রেগে গিয়ে কেউ একটা পরমাণু বোমা নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করে, তাহলে 18, 16 সবই হতে পারে। সুতরাং আমি এটাকে না বলবো না। কিন্তু যদি আপনি আমাদের দেশের অবস্থা হিসেবে বলেন, হ্যাঁ, দেশের অবস্থা মানে ইকোনমিক্যাল কন্ডিশন আগের থেকে একটু খারাপ তো হবেই। কারণ তেলের দাম বাড়লে আপনি অলরেডি দেখেছেন আজকে এসেছে, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটগুলো এসছে এবং সেগুলো যথারীতি আগের থেকে বেড়েছে। এটা স্বাভাবিক, কারণ তেল কিনতে বেশি টাকা যাচ্ছে বেশি, আসছে কম, তো আপনার তো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা বেশি হবে। এরপরে হচ্ছে আপনার আরেকটা কি, ইনফ্লেশনের ভয়। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, ইনফ্লেশন, এই ভয়গুলো মিলে আপনাকে কি করবে, যে আপনার ব্যাংকিং সেক্টরের ওপর চাপ হবে, যার জন্য ব্যাংক যে আজকে বেড়েছে ভালো কথা, কিন্তু ব্যাংক বাড়াটা হয়তো আগে যেরকম ব্যাংক সবসময় লিড করছিল এবং ব্যাংক নিফটিকে বাঁচাচ্ছিল, যে ওই অমিতাভের ডায়লগের মতো, তোমারে পাস কিয়া হ্যায় মেরে পাস মা হ্যায়, সেরকম আপনার কাছে ব্যাংক ছিল, মেরে পাস ব্যাংক হ্যায়। যা পড়ছে পড়ুক, আপনার কাছে ব্যাংক আছে, আপনি ব্যাংক চালিয়ে যাচ্ছেন। কিন্তু সেই জায়গাটা চলে গেছে। ইনফ্লেশন যখনই হবে, এবং এতে আরেকটা জিনিস হবে, আপনি দেখবেন যে নগদে একটু টান পড়বে, যদিও খুব একটা পড়বে না। কারণ আপনি জানেন, আমি ওএমও যখন দিচ্ছিল তখন বারবার বলেছিলাম যে এখনকার যিনি আরবিআই চেয়ারম্যান, ইনি অ্যাহেড সবসময় মার্কেটের থেকে আগে আছেন। তিনি সবসময় আগে থেকে কি হতে পারে সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। দ্যাট ইজ ভেরি গুড। মানে আমরা অনেককে বলি না যে উনি সময়ের আগে এসেছেন, ওনার ভাবনা, চিন্তা ভাবনা সব কিছুই হচ্ছে ফিউচারের জন্য। মোটামুটি আরবিআই চেয়ারম্যান সম্বন্ধে মার্কেট নিয়ে অন্তত এই কথাটা বলা যায়, উনি আগে থেকে কি হতে পারে সেই অনুসারে ব্যবস্থা করেছেন। দ্যাট ইজ ভেরি গুড ফর আস, যে এরকম একজনকে আমরা চেয়ারম্যান হিসেবে পেয়েছি। এখন কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে, আপনি যদি বলেন যে যুদ্ধ কি থেমে গেছে, যুদ্ধ থামার এখনও কোনো লক্ষণ দেখা যায়নি। তার কারণ হচ্ছে, আমার যেটা মনে হয়েছে সাধারণ অবস্থা দেখে, যে
ইরান বেশি প্রিপেয়ার ছিল যুদ্ধটার জন্য ইউএসের থেকে। ইউএস বা ইসরায়েল হয়তো ভেবেছিল যে খামেনি মরে গেলেই ইরান আর কিছু করতে পারবে না, মনে হয় এরকম একটা ধারণা নিয়ে যুদ্ধ হচ্ছিল। কিন্তু খামেনি মারা যাওয়ার পরও ইরান যে এত ভালোভাবে এটাকে রেজিস্ট্যান্স দেখাবে, এবং সবচেয়ে বড় কথা কি জানেন, লাস্টের দিকে ইরান নিজেও বুঝছে আমার রসদ কমে যাচ্ছে, তখন রসদের ব্যবহারটাও সঠিকভাবে বাঁচিয়ে রেখেছে। স্ট্রেট অফ হরমুজে অন্য কোনো জাহাজ গেলে তাকে মারবার জন্য, কিংবা আমেরিকান ব্যাংক কিংবা ইসরায়েলি ব্যাংককে টার্গেট করার জন্য, কিংবা মিডল ইস্ট দেশের তৈল ভাণ্ডার, শোধনাগার, জলের এইগুলোকে টার্গেট করার জন্য। সুতরাং লড়াই মানে বেশ ভালো মতোই হচ্ছে। আপনারা জানেন রোববার একটা বোম এমন জায়গায় ইউএস ফেলেছে যেটা হচ্ছে ইরানের তেলের 90% ওই জায়গা থেকে এক্সপোর্ট হয়, সেই জায়গায় বোম মেরেছে। তো এরপরে ইরানও চেষ্টা করেছে 4-5টা তেলের শোধনাগারে বোম মারা, যদিও সেটা নাকাম হয়েছে আর কি, সেটা আটকে দেয়া গেছে। ওদের এয়ার ডিফেন্স যে সিস্টেম ছিল সেটাকে আটকাতে পেরেছে। তো সুতরাং এই কিছুই বন্ধ হয়নি। তবে একটা ব্যাপার কি জানেন, আমি আমার দিক দিয়ে যেরকমভাবে বিশ্লেষণ করি আপনাদের ভালো লাগে এবং আমি আমার মতোই করি, আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কোনো রাজনৈতিক নেতা, আপনি প্রেসিডেন্ট হন, হন, যাই হন, তাকে সবসময় না রাজনীতির দিকে একটা চোখকে রাখতেই হয়। সেই হিসাবে ইউএস মিড টার্ম পোল ইজ ভেরি নিয়ার। আমার মনে হয় না মিড টার্মের আগে এখন ইরানকে যদি পুরোপুরি দখল করতে হয় তাহলে কি করতে হবে, থ্রু এয়ার পুরোপুরি দখল কোনো দেশকে করা যায় না, তাহলে আপনাকে গ্রাউন্ড ইনভেশন করতে হবে, মানে ইরানের মধ্যে ঢুকে আপনাকে দখল করতে হবে। তো সেটা ইউএস এই সময় করবে বলে মনে হয় না, কারণ সেখানে ইউএস মিলিটারির একটা বড় চাপ আছে, যে ইউএস মিলিটারির যদি কিছু হয়, বেশি ইউএস মিলিটারি যদি মারা যায়, এটা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে খুব চাপের হয়ে যাবে। যাই হোক, এই নিয়ে আমরা আরও হরমুজ, স্ট্রেট অফ হরমুজ, আমাদের ইকোনমিক কি আছে, কোথায় আছে, এবং কোন সেক্টর কিভাবে কি হতে পারে, এইসব নিয়ে আমরা একটা ইলাবোরেট 5-6 ঘন্টার একটা আলোচনা করব 29শে মার্চ 2026, আউটলুক 2026 আমার সেমিনার হবে। আপনাদের এখানে স্ক্রিনে দেয়া থাকবে একটা ফোন নাম্বার, ওই ফোন নাম্বারে আপনি করে সমস্ত কিছু জানতে পারেন। এই রোববার হচ্ছে আপনার তারপরে রোববারে হবে আর কি, 29শে মার্চ। আপনারা যারা মনে করবেন যে সেমিনারে, মনে করলে আপনারা সেমিনারে আসতে পারেন। রূপান শেঠ এখানে নাম্বার দেয়া আছে, ওর সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমরা আগের বার আমার সেমিনারে যা যা হয়েছিল এবং যা যা আমি বলেছিলাম সেগুলোও আমরা আপনাদের দেখাবো, কি বলেছিলাম আর কি হয়েছে, এবং এবারও আমরা আমাদের মতো করে কিছু বলবো, এবং দেখা যাক সেগুলো হয়তো পরের সেমিনারে আবার আলোচনা হবে আমরা কি বলেছিলাম আর কি হয়েছে। যাই হোক, আমরা মার্কেটে ফিরে আসি। এখন মার্কেট একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় বন্ধ হয়েছে 23,400। যদি আপনারা যারা মার্কেটে ছিলেন তারা জানেন মার্কেট অনেকটা নিচে নেমে এসেছিলো, লাস্ট 10-15 মিনিটে প্রায় 80 পয়েন্টের কারেকশান হয়েছে। কিন্তু যেহেতু বেশিরভাগ সময়টা 3টে থেকে ক্লোজিংটা কীরমভাবে হয় জানেন তো, 3টে থেকে 3:30-এর মধ্যে যে অ্যাভারেজ হয় সেটা হচ্ছে ক্লোজিং। যেহেতু অ্যাভারেজটা ওপরে ছিল তাই জন্য ক্লোজিংটা 400-র ওপরে দিয়েছে, কিন্তু লাস্ট ট্রেড যদি বলেন সেটা 340-350-এর মধ্যে হয়েছে। একইতে ব্যাঙ্ক নিফটি শেষের দিকে অনেকটা নেমে 54,400 অবধি এসছে, 54,700-800 অবধি গিয়েছিল ব্যাঙ্ক নিফটি। তো এটা স্বাভাবিক, এই মার্কেটে কেউ পরের দিন নিতে চাইবে না সওদা। আপনিও টেনশন করবেন কেন আমি পরের দিনে সওদা নিয়ে যাব, কিন্তু রোড অ্যাহেড কি, আমরা এরপরে কি করব। ফর দ্য ইনভেস্টার দিস ইজ দ্য বেস্ট টাইম। আমি মনে করি প্যানিক, ক্যাপিচুলেশন, দিস আর দ্য টাইম ফর দ্য ইনভেস্টার। যারা 5 বছর নিয়ে বসে থাকবে তাদের জন্যই তো এই সময়টা। তো আপনাদের অনেক স্টক, ভালো ভালো স্টক, বড় বড় স্টক খুব ভালো দামে আসছে, আপনারা সেগুলো দেখুন। আপনার যিনি ইকোনমিক অ্যাডভাইজার আছেন বা মার্কেট অ্যাডভাইজার আছেন তার সঙ্গে কথা বলুন। আমি এমনি আপনাকে কিছু স্টক বলছি যেগুলো আপনারা লক্ষ্য রাখতে পারেন। আপনারা টিসিএস, ইনফোসিস, L&T, SBI, HDFC ব্যাঙ্ক, টাটা এলএক্সি, দিজ আর ভেরি ভেরি গুড স্টকস, কিন্তু অনেক নিচে রয়েছে।
আরও অনেক স্টক, আমি অনেক নাম বলতে পারি, আমি আপনাকে 5-6টা বললাম। একইভাবে আর 2-3টে সময় স্টক বলবো, তারা যে খুব সস্তা এসছে তা নয়, কিন্তু যে ধরনের নিউজ আছে, যে ধরনের আছে সেটা ভালো হতে পারে। যেমন জিও ফিনান্স একেবারে সস্তা স্টক নয়, এখনও 90-এর ওপর পি। আপনি বলবেন এর সঙ্গে, কিন্তু এর ব্যাপারটা অন্য। সামনে ধরুন এর সঙ্গে ব্ল্যাক রকের একটা চুক্তি হয়েছে, আপনি ইউটিআই এএমসি দেখছেন, আপনি এইচডিএফসির এএমসি দেখছেন। আমার মতে, আই মে বি টোটালি রং, এটাকে কেউ ধরবেন না, আমার মতে জিও ফিনান্স থেকেও কোনোদিন ওই জিও ফিনান্সে একটা এএমসি বেরিয়ে যাবে, যেটা ব্ল্যাক রকের সঙ্গে যেটা আছে তারও একটা মিউচুয়াল ফান্ড মতো তার এএমসি আলাদা করে লিস্টেড হবে। সে জিও ফিনান্স থেকে যদি বেরোয়, তো সেই সব যে ব্যাপারগুলো সেটা আপনারা ভাবতে পারেন। মানে এটা আমার মনে হয়, আই মে বি কমপ্লিটলি রং। একইভাবে রিলায়েন্স, জিও এবং রিলায়েন্স রিটেল, এই দুটোরই আইপিও যে কোনো সময় আসবে, কোনো কারণে লেট হচ্ছে। 2025-এর শেষে আসবার কথা ছিল, 26-এর ফার্স্ট কোয়ার্টার হয়ে গেল, আসেনি। তা আসবে তো কোনো দিন। তো রিলায়েন্স অ্যাট 1300, মানে আমি জানি না দামটা কত, দাম বলা উচিত নয়, আমার মনে হয়েছে এটা লুক্রেটিভ জায়গা। ইটস মে বি কমপ্লিটলি রং, দেখা গেল হয়তো আমি যেখানে বললাম তার থেকে 30% নিচে চলে এলো। সবসময় সেই নিচে সেই ভয়টা আপনাদের থাকবে। তার কারণ হচ্ছে এই ভোলাটাইল মার্কেটে ইউ কান্ট প্রেডিক্ট যে কোথায় যাবে, যেখানে এত নিউজ ফ্লো। বাট অ্যাজ এ ইনভেস্টার আপনার দেখার দরকার নেই যে কী নিউজ ফ্লো হচ্ছে, কোথায় যাবে, কি হবে। আপনার একটাই দেখার জায়গা যে আমি কি শেয়ারটা কিনতে যাচ্ছিলাম যখন মার্কেট 25,000-এ ছিল, দামের জন্য কিনতে পারছিলাম না, দাম এসছে, কিন্তু আমি জানি না হোয়ার ইজ দ্য লো। তো আমি কি করব? আমি আমার যদি ক্যাশ টাকা থাকে, কোনো ধারে কিছু করবেন না, সেই টাকার একটা অংশ এখন লাগাতে পারি। যদি আবার 10% পড়ে যায়, সেখানে আবার লাগাতে পারি। এরমভাবে আমি আমার মতো করে, কেউ 3বারে কিনতে পারেন, কেউ 5বারে কিনতে পারেন, কেউ 10বারে কিনতে পারেন। যে যতটা লো ভাবছেন সেই অনুসারে ভাগ করে এভরি 3% বা 2% বা 5% ফলে আপনি শেয়ারটা নেবেন চিন্তা করলে আজকে থেকে কিন্তু নেওয়াটা শুরু করা যেতে পারে। এটা আমার মনে হয়। এখানেও আমি ভুল হতে পারি, ভুল হওয়ার, এই মার্কেটে ভুল হওয়া সবসময় মানে স্বাভাবিক এবং এবার খুবই স্বাভাবিক আর কি। এবং যে কোনো লোক, সে যত বড় ইনভেস্টারই হোক, একমাত্র ভগবান ছাড়া এবং আর একটা লোক যে আপনাকে বলতে চাই যে আমি সব জানি অথচ কিছুই জানে না, তারা ছাড়া বাকি সবারই ভুল হওয়ার চান্স থাকবে। তো এই মার্কেটে আপনি ট্রেডিং করাটা খুব কঠিন, মানে কঠিন এই সেন্স, যে স্পিডে হচ্ছে সে স্পিডে ট্রেডিং করাটা খুব প্রফেশনাল ছাড়া করা সম্ভব না। খুবই প্রফেশনাল কেউ হলে তবে সে আপনাকে আজকের যে দামটা সেই দেখে নিলে আপনি নিতে পারবেন না। নিফটি কোথায় আসতে পারে, সেই সময়ে অপশান বা ফিউচারে কি দাম আসতে পারে সেই হিসাবে দাম লাগিয়ে রাখলেন, সেই হিসাবে আবার কোথায় গেলে সেখান থেকে বেরিয়ে যাবেন তার স্টপ লস দিলেন। সেই জায়গায় যদি আসে আপনার ট্রেডটা এক্সিকিউট হলো, তারপরে কোথায় যেতে পারে ট্রেল স্টপ লস দিয়ে ফলো করে তবে আপনি ট্রেড করতে পারবেন। ইটস একটু কঠিন আর কি, কঠিন কিছু নয়, আপনারা অনেকেই করেন, কিন্তু আমার মনে হয় একটু রিস্কি বেশি, সেই জন্য আমি ট্রেডিংয়ের কথা এই হিসেবে এখানে কিছু বলি না। তো যাই হোক, এই অবস্থায় মার্কেট আছে। কালকে আবার নিউজ ফ্লো আছে, কালকে আবার উইকলি এক্সপায়ারি আছে, সুতরাং আরেকটা বড় খেলা দেখবেন কালকে। এক্সপায়ারির দিনগুলো তো খুব ওপর নিচ হচ্ছে। এমনিতেই প্রতিদিন নিফটির মিনিমাম বন্ধ আর খোলার মধ্যে 300 পয়েন্টের গ্যাপ হচ্ছে। তুমি বুঝতে পারছেন তো কি হিউজ ভোলাটিলিটি। কাজ করা নট ইজি, দেখতে ভালো লাগে, কাজ করাটা খুব একটা সোজা না। যাই হোক, আপনারা সাবধানে কাজ করবেন। তবে আবার বলছি, ইনভেস্টমেন্ট স্টার্ট করা যেতে পারে। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।